প্রোটিন এবং এনজাইম খুবই ইম্পর্টেন্ট তোমাদের আন্ডার গ্রাজুয়েট লেভেলে, পোস্ট গ্রাজুয়েশনও এখান থেকে প্রশ্ন হয়, তাহলে বুঝতেই পারছো কত ইম্পর্টেন্ট। আর কার্ডে তো বলা বাহুল্য 1 থেকে 2টা কোয়েশ্চেন রিটেন অবশ্যই থাকবে, আরো বেশিও থাকতে পারে, ঠিক আছে। প্রোটিন বাদ যাবে না, প্রোটিন বা এনজাইম থেকে অবশ্যই প্রশ্ন থাকবে। আচ্ছা, আমি পরিচয় দিই, আমি তামিম জাহরা, ইবনে সিনা মেডিকেল কলেজে অধ্যয়নকারী। তোমাদের জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির ফার্স্ট প্রফ এর একাডেমিক অ্যাডভাইসার হিসেবে আছি। আচ্ছা, তো আশা করছি এই পরিচয়টুকু যথেষ্ট, আর আমরা দেরি না করি, তো চলো লেটস স্টার্ট উইথ বিসমিল্লাহ। আমরা প্রথমে আমাদের টপিকে ছিল হচ্ছে প্রোটিন, তাই না? প্রোটিনটা কি? প্রোটিনটা হচ্ছে, যদি ডিফাইন বলে তোমাকে ভাইবা বলে, তাহলে এইভাবে সহজভাবে ডিফাইন করবা, ম্যাক্রোমলিকুলার পলিমার অফ অ্যামাইনো অ্যাসিড। এটা কি? পলিমার অফ অ্যামাইনো অ্যাসিড লিঙ্ক টুগেদার বাই পেপটাইড বন্ড। সহজ কথায়, ঠিক আছে। ম্যাক্রোমলিকুলার পলিমার মানে হচ্ছে একটা বড় মলিকিউল যেটা কিনা অ্যামাইনো অ্যাসিডের পলিমার লিঙ্ক থাকবে কি পেপটাইড বন্ডে, ঠিক আছে। আমরা দেখো অ্যামাইনো অ্যাসিড হচ্ছে পেপটাইড বন্ড। আমার সাউন্ড কি ক্লিয়ার? সাউন্ড ক্লিয়ার না হলে আমাকে একটু নোটিফাই করবে, ঠিক আছে? ক্লিয়ার আছে। আচ্ছা, ঠিক আছে। না শুনতে পেলে আমাকে একটু বলো যে অ্যামাইনো অ্যাসিডটা কি। এটাও ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করতে পারে, মানে এটা হচ্ছে শুরুর দিকের প্রশ্ন, জাস্ট তোমার হচ্ছে ইমপ্রেশনটাকে একটু সুন্দর করে। যে যত সুন্দর করে ডেফিনিশন বলতে পারবে তার ইমপ্রেশনটা তত সুন্দর হবে, ঠিক আছে। তো অ্যামাইনো অ্যাসিড সহজভাবে যদি বলতে বলি, গ্রুপ অফ অর্গানিক কম্পাউন্ড, ঠিক আছে। অর্গানিক কম্পাউন্ড যেখানে হচ্ছে which contains 2 functional group, 2টা ফাংশনাল গ্রুপ থাকবে। কি কি? অ্যামাইনো গ্রুপ এন্ড কার্বক্সিল গ্রুপ, যেটা হচ্ছে গিয়ে তোমার একটা সাইড চেনের মাধ্যমে, ঠিক আছে। এটাই হচ্ছে আমার অ্যামাইনো অ্যাসিডের ক্লাসিফিকেশন। খুবই সহজ ভাষায় বলে দিতে হবে, এত কঠিন করার দরকার নেই। যত বেশি কঠিন করবা তত বেশি পেঁচাবে। তো প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে তোমার ক্লাসিফিকেশনটা হচ্ছে একদম মাস্ট। হ্যাঁ, মাস্ট মানে হচ্ছে 5 স্টার টাইপের, এটা না পড়ে যাওয়াই যাবে না। তুমি ফার্স্ট ক্লাস দিতে যাচ্ছ, তোমার অবশ্যই ক্লাসিফিকেশনটা পড়ে যেতে হবে। সহজ ক্লাসিফিকেশন বা সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাসিফিকেশনের মধ্যে আছে হচ্ছে তোমার নিউট্রিশনাল ক্লাসিফিকেশন, ঠিক আছে। আমাদের এবিসি তে শুরুতেই দেখবা আনইম্পর্টেন্ট ক্লাসিফিকেশন গুলো দেয়া, বাট কখনো ভাইভাতে ওগুলো আগে বলতে যাবে না। ফার্স্টে বলবা সবসময় নিউট্রিশনাল ক্লাসিফিকেশন, এটা সহজ, প্লাস এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তো নিউট্রিশনাল ক্লাসিফিকেশনের মধ্যে কি কি আছে বলো তো, তোমরাই বলো, কেউ একজন বলো তো কি আছে। এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, সেমি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, আর হচ্ছে নন অ্যাসিড। এক্স্যাক্টলি, ভেরি গুড। আপু তোমার নাম কি? এই তো এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড বলছি আমরা, তাই না? এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আমাদের 8টা। সহজ ভাষায় আমরা বলি, মনে রাখি হচ্ছে এমটিভি পিল দিয়ে, তাই না? তোমাদের এবিসি তে এটা দেয়া আছে, কেউ বলতে পারবা এটার কি কি আছে? এটা ভাইবা বোর্ডে মাস্ট আস্ক করবে, ঠিক আছে। এটা হচ্ছে একদম ট্রিপ্টোফ্যান, টাইরোসিন, ফিনাইলঅ্যালানিন, আইসোলিউসিন, লিউসিন এবং লাইসিন। আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর বলেছো। তবে ট্রিপ্টোফ্যান ঠিক আছে, কিন্তু টাইরোসিন কিন্তু না, ঠিক আছে। টাইরোসিন না, এখানে হবে থ্রিওনিন। তো আমি একবার বলে দিই, হ্যাঁ, এই যে এটা সরি বলার কিছু নেই, তোমাকে থ্যাংক ইউ, কারণ তুমি বলেছো। তোমার দেখবা যখন তুমি ভাইবা বোর্ডে বলতে যাচ্ছ আর এই ভুলটা আর হবে না, ঠিক আছে। কিন্তু যারা পড়ার প্র্যাকটিস কম করবা তাদের এই জিনিসটা হতে পারে, এই জন্য আমি না বলে দিয়ে তোমাদের থেকে জিজ্ঞাসা করলাম। আচ্ছা, তার মানে হচ্ছে মনে রাখবা এমটিভি, এটা এখানেই প্যাচ লাগে। এম তো মিথিওনিন মনে থাকে, টি তে হচ্ছে 2টা, একটা হচ্ছে থ্রিওনিন আর একটা হচ্ছে ট্রিপ্টোফ্যান, আর ভি তে ভ্যালিন, তারপর ফিনাইলঅ্যালানিন, আইসোলিউসিন, লিউসিন আর হচ্ছে লাইসিন। এই হচ্ছে 8টা। আর সেমি এসেনশিয়াল হচ্ছে আমার 2টা বডিতে। আচ্ছা, এসেনশিয়াল গুলোকে কেন এসেনশিয়াল বলি, এটাও একটা ভাইবা কোয়েশ্চেন। কারণ দিস অ্যামাইনো অ্যাসিড প্রোডিউস হয় না। এক্স্যাক্টলি, সো দে মাস্ট বি সাপ্লাইড ইন দ্য ডায়েট, দ্যাটস ওয়াই দে আর কল্ড এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, তাই না? এটাও একটা ভাইবা কোয়েশ্চেন। এরপরে ভাইবা প্রশ্ন হচ্ছে সেমি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড কি কি আছে। সেমি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, আপু আর্জিনিন আর হিস্টিডিন। উদাহরণ মাস, ঠিক আছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, আর্জিনিন আর হিস্টিডিন। হ্যাঁ, যারা মনে রাখতে পারো না, এরকম হচ্ছে একটু গুলিয়ে যায়, তারা এইভাবে মনে রাখতে পারো অরিজিনাল হিস্ট্রি মানে হচ্ছে অরিজিনাল দিয়ে মনে রাখবা আর্জিনিন, হিস্ট্রি দিয়ে মনে রাখবা হচ্ছে হিস্টিডিন, ঠিক আছে। এখন সেটাকে কেন সেমি এসেনশিয়াল বলছে? এই অ্যামাইনো অ্যাসিড গুলো আমাদের বডিতে ইউজুয়ালি প্রডিউস হয়, কিন্তু লিমিটেড রেটে প্রডিউস হয়। যখন এদের ডিমান্ড বেড়ে যায়, যেমন ধরো প্রেগনেন্সিতে, বা হচ্ছে তোমার একটা ইনফ্যান্ট বা একটা চিলড্রেন, তাদের গ্রোয়িং এজ হচ্ছে, তাই না? তাদের ক্ষেত্রে এদের ডিমান্ডটা অনেক বেশি থাকে, যার কারণে এদের বডিতে যা প্রডিউস হয় তার তুলনায় ওদের ডিমান্ডটা অনেক বেশি থাকে। তাই আমাদের এটাতে এদের ডায়েটারি সাপ্লিমেন্ট দরকার হয়, তাই না? এর জন্য এরা হচ্ছে সেমি এসেনশিয়াল। তার মানে যদি
ভাইবা বোর্ড একটু ঘুরিয়ে প্রশ্ন করে, যেটা একটু ভালো নাম্বার দেওয়ার জন্য করতে পারি, সেটা হচ্ছে একটা চাইল্ড, একটা গ্রোয়িং এজের চাইল্ড বলতে পারে, বা একটু কঠিন করে বলতে পারে একটা চিলড্রেনের কয়টা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে। তখন কিন্তু এসেনশিয়াল শুনে 8টা বলবা না, ওই যে 2টা সেমি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড ছিল, ওই এসেনশিয়াল 8টার সাথে এই 2টা যোগ করে টোটাল 10টা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড হবে একটা চিলড্রেনের জন্য। যেহেতু তার বডির ডিমান্ড বেশি, তাই এই 2টা অ্যামাইনো অ্যাসিডটাও তার এসেনশিয়াল হিসাবে কাউন্ট হবে। এটা একটু মনে রেখো, এটা একটা ট্রিকি কোয়েশ্চেন ফাইবার। আচ্ছা, এরপর আসলে নন এসেনশিয়াল। এই অ্যামাইনো অ্যাসিড গুলো ছাড়া পৃথিবীতে দুনিয়ায় যত অ্যামাইনো অ্যাসিড আছে তোমরা যা পারো সব হচ্ছে নন এসেনশিয়াল। তার মানে এটা মুখস্থ করার দরকার নেই, এটা হচ্ছে তোমার নলেজ থেকে বলে দিবা। এটা ছিল হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের ক্লাসিফিকেশন। এই ক্লাসিফিকেশনটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সবার আগে বলতে হবে। এছাড়াও আরেকটা সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট ক্লাসিফিকেশন যেটা বলতে পারো, জিজ্ঞাসা করে ভাই কমনলি, সেটা হচ্ছে তোমার মেটাবলিক ক্লাসিফিকেশন। ওভারঅল যদি তোমাকে জিজ্ঞেস করে ক্লাসিফিকেশন বলতে, 1 নম্বরে অলওয়েজ নিউট্রিশনাল বলবা, 2 নম্বরে বলবা বা লিখবা, 2 নম্বরে লিখবা হচ্ছে মেটাবলিক ক্লাসিফিকেশন। মেটাবলিকটাই আবার 3 ধরনের, ঠিক আছে? একটা হচ্ছে অ্যাবসলিউট গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড, তারপর কিছু আছে অ্যাবসলিউট কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড, আর কিছু আছে বোথ গ্লুকোজেনিক অ্যান্ড কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড। তো অ্যাবসলিউট গ্লুকোজেনিক মানে ঠিক বোঝা যাচ্ছে কোনো কিছু অ্যাবসলিউট মানে হচ্ছে ওটাতে কোনো ভেজাল নাই, ঠিক আছে? তো এই অ্যামাইনো অ্যাসিড গুলা থেকে শুধুমাত্র গ্লুকোজ তৈরি করে, এই জন্য এটাকে আমরা বলি অ্যাবসলিউট গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড। 2টার নাম মনে রাখো হচ্ছে মিথিওনিন, থ্রিওনিন, ভ্যালিন, এই 3টেই মনে রাখো। এমটিভি যেটা আমরা পড়েছিলাম, ওই এমটিভি দিয়ে মনে রাখো অ্যাবসলিউট গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড। তারপর সে অ্যাবসলিউট কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড, এটা মানে শুধুমাত্র এই অ্যামাইনো অ্যাসিড গুলার যে কার্বন পার্টটা আছে সেটা শুধুমাত্র তোমার কিটোন বডি তৈরি করে, তার মানে অ্যাসিটাইল কোয়ে তৈরি করে, তাই না? এটা মনে রেখো। অ্যাবসলিউট কিটোজেনিকে এরা হচ্ছে তোমার অ্যাসিটাইল কোয়েটা প্রডিউস করে, যার কারণে তোমার মানে অ্যাসিটাইল কিটোন বডিটাই হচ্ছে তোমার অ্যাসিটাইল কোয়েটাই হচ্ছে আমার কিটোন বডির প্রিকারসর। এটা এখন বুঝতেছো না? এটা যখন তোমাদের মেটাবলিজম কার্ড পড়ানো হবে, এই কার্ডটা তখন তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। তারপর যখন সেকেন্ড কার্ড মানে ফুড অ্যান্ড নিউট্রিশন কার্ড পড়বা, তখন এই কার্ড মনে হবে এটা কোনো কার্ডই না, মানে এত সহজ একটা কার্ড, বুঝছো? কারণ এই কার্ডের কিছু জিনিস ওইখানে তোমরা অনেক ডিটেলসে পড়বে, তখন অনেক সহজ মনে হবে। আর কিছু তো আমরা অ্যাবসলিউট কিটোজেনিকে ছিলাম, 2টা অ্যামাইনো অ্যাসিড হচ্ছে অ্যাবসলিউট কিটোজেনিক, মনে রাখবা এল, লিউসিন, লাইসিন, এই 2টা হচ্ছে অ্যাবসলিউট কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড। আর বোথ গ্লুকোজেনিক এন্ড কিটোজেনিক হচ্ছে 4টা অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে? এটা আমি মনে রাখতাম একটা নিউমোনিক্স দিয়ে, হয়তো একটু ফানি মনে হতে পারে, বাট যারা মনে রাখতে পারো তাদের নিউমোনিক্স দরকার নাই, ঠিক আছে? আমি মনে রাখতাম হচ্ছে ফ্রি টাই ফ্যান আসলো, ঠিক আছে, বা আইলো, যেভাবেই পড়ো 2টাই কারেক্ট। ফ্রি মানে হচ্ছে ফিনাইল অ্যালানিন, টাই মানে হচ্ছে টাইরোসিন, আর ফ্যান মানে হচ্ছে ট্রিপ্টোফ্যান, ঠিক আছে? আর আইলো বা আসলো সেটা আইডি হচ্ছে আইসোলিউসিন, ঠিক আছে? এভাবে মনে রাখতে পারো। এছাড়াও তোমার পোলারিটির বেসিসে আছে, তারপর কিছু আছে তোমার সাইড চেনের বেসিসে, এগুলো হচ্ছে তুমি বলতে পারো এরপরে, বাট এই দুটো হচ্ছে প্রথম প্রায়োরিটি। আচ্ছা, এরপর আসলে হচ্ছে প্রপার্টি। অ্যামাইনো অ্যাসিডের প্রপার্টির মধ্যে এটা হচ্ছে তোমার ক্রিস্টালাইন, তাই না? যেহেতু এটা একটা ক্রিস্টালয়েড, তোমরা কলয়েড ক্রিস্টালয়েড পড়েছো, তো অ্যামাইনো অ্যাসিড ছিল একটা ক্রিস্টালয়েড, তো এরা হচ্ছে তোমার ওয়াটার সলিউবল হবে। দেন এটা হচ্ছে অ্যামফোলাইট, মানে এটা অ্যাসিড বেস, 2 ধরনের প্রপার্টি এদের আছে, এবং এদের একটা ডেফিনেট আইসোইলেকট্রিক পিএইচ থাকে, এরকম কিছু সহজ আছে। এখন আসো ফাংশন, সহজ ফাংশন গুলা বলো। অ্যামাইনো অ্যাসিড গুলা থেকে কি তৈরি হয়? আমরা একটু আগে বলেছিলাম প্রোটিনের ডেফিনেশনে, তাই না? অ্যামাইনো অ্যাসিডস আর দ্য বিল্ডিং ব্লকস অফ পেপটাইড, পলিপেপটাইড এন্ড প্রোটিন, এই কথাটা দিয়ে শুরু করবা ফাংশন। এটা এবিসির কথা, এবং এবিসি লাইন যদি কেউ খুব সুন্দরভাবে হুবহু ভাবে ফ্লুয়েন্টলি বলতে পারো, ইমপ্রেশনটা অনেক সুন্দর হবে। এই জন্য আমি বলি এবিসি পড়াটা খুব জরুরি। আন্ডার গ্রাজুয়েট লেভেলে এটা পড়া থাকলে পোস্ট গ্রাজুয়েশন অনেক সহজ হবে ইনশাল্লাহ। তো দেখো, কিছু অ্যামাইনো অ্যাসিড আছে আমাদের, একটু আগে আমরা বললাম না, গ্লুকোজেনিক, অ্যাবসলিউট গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড যারা গ্লুকোজ তৈরি করে, মানে আমার বডিতে যখন এদের অ্যামাইনো অ্যাসিড এই অ্যাবসলিউট গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড গুলো। তো এটাও একটা ফাংশন, দে প্রোডিউস গ্লুকোজ ইন ফাস্টিং এন্ড স্টারভেশন, সাপোর্ট দ্য বাই গ্লুকোনিওজেনেসিস, তাই না? এছাড়াও এরা গিয়ে তোমার ডিটক্সিফিকেশন, আমাদের আপু কথা কেটে কেটে আসছে, ফুডটা টক্সিক গুলো থাকার, এগুলো ডিটক্সিফিকেশন থাকে, বলতো ইন্টারকানেক্টেড থাকে প্রোটিনের মধ্যে। অ্যামাইনো অ্যাসিড গুলো আমরা বলেছিলাম প্রোটিনের মধ্যে অ্যামাইনো অ্যাসিড গুলো পেপটাইড বন্ড দিয়ে কানেক্টেড থাকে, তাই না? এটা বলছিলাম। তো পেপটাইড বন্ডটা কি? এটা হচ্ছে বোথ রিটেন এন্ড ফাইবার জন্য একটা 3 স্টার কোশ্চেন। রিটেনে খুব ইনভ্যারিয়েবলি আসে, শর্ট নোট হিসেবে মেইনলি আসে। শর্ট নোট হিসেবে আসলে কি কি লিখতে হবে আমি বলে দিচ্ছি। আর ভাইভাতে ফরমেশনটা জিজ্ঞাসা করে, আর ডেফিনিশন
জিজ্ঞাসা করে। আর একটু বেশি মার্কস দিতে চাইলে অবশ্য প্রপার্টি গুলো জিজ্ঞাসা করতে পারে, তবে মেইনলি তোমার ইনফরমেশন দিয়ে জিজ্ঞাসা করে। পেপটাইড বন্ডটা কি একটা কোভ্যালেন্ট বন্ড, মানে খুব স্ট্রং একটা বন্ড যেটা কিনা অ্যামাইনো অ্যাসিড গুলাকে লিঙ্ক করে রাখে। এটা ফরমেশনটা দেখো, এটা এই যে ছবিটা, তোমাদের যদি পেপটাইড বন্ড আসে অবশ্যই এই ছবিটা আঁকবে, ঠিক আছে? জাস্ট লিখে এটা কিভাবে ফরমেশন হচ্ছে দেখো, একটু মার্ক করি আমি। একটা এখানে একটা অ্যামাইনো অ্যাসিড, এটা আরেকটা অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে? একটা অ্যামাইনো অ্যাসিডের আলফা অ্যামাইন গ্রুপের সাথে সেকেন্ড অ্যামাইনো অ্যাসিডের আলফা কার্বক্সিল গ্রুপ কম্বাইন্ড হয়ে হয়, যেখানে কিনা 1 মলিকুল অফ ওয়াটারটা রিমুভ হয়ে যায়। একটা মলিকুল অফ ওয়াটার মানে এখান থেকে দুইটা হাইড্রোজেন শেষ হয়ে চলে যাবে, এখান থেকে একটা অক্সিজেন চলে যাবে। তার মানে কি হয়ে গেল, এখান থেকে তোমার সিও থাকলো আর এখানে তোমার NH থাকলো। যদি দুইটা H চলে গেছে তাহলে এখানে NH থাকবে, তার মানে দেখো CONH হলো। এই জিনিস খুব সুন্দর তোমাদের বইগুলোতেও দেওয়া আছে। এইটা খুব সোজা ছবি, এই ফর্মেশন হবে। এটা দেখো, এটা এটা পার্শিয়াল ডাবল বন্ড, এটা ডাবল বন্ড ক্রাইটেরিয়া আছে, এটা কোভ্যালেন্ট বন্ড। দেন এটা হচ্ছে ট্রান্সফর্মে থাকে, ঠিক আছে, পেপটাইড বন্ড গুলো। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া যেটা তোমাদের MCQ তে আসে এবং ভাইভাতে খুব জিজ্ঞাসা করে, সেটা হচ্ছে এই যে পেপটাইড বন্ডগুলা, এই পেপটাইড বন্ডগুলাকে কোন এনজাইম ভাঙতে পারে? প্রোটিওলাইটিক যে এনজাইম গুলো আছে, প্রোটিওলাইটিক এনজাইম গুলোই শুধুমাত্র এই পেপটাইড বন্ডটাকে ভেঙে দিতে পারবে, ব্রেক ডাউন করতে পারবে, ঠিক আছে? এই বন্ডটাকে ব্রেক ডাউন করতে পারবে প্রোটিওলাইটিক এনজাইম। প্রোটিওলাইটিক যে এনজাইম শুধুমাত্র এই বন্ডটাকে ভাঙতে পারবে, বাট ডিনাচারিক যে এনগুলো তারা কিন্তু পেপটাইড ভাঙতে পারবে না। এটা MCQ এর প্রশ্ন অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের পাইতে জিজ্ঞাসা করে, ঠিক আছে? এরপর হচ্ছে দেখো প্রোটিনের ক্লাসিফিকেশন। প্রোটিন থেকে যে কয়টা প্রশ্ন যদি আমাকে বলে ভাইবার তোমাদের তোমাদের প্রফ যদি হয় আর আমাকে যদি বলো প্রশ্ন করতে দেওয়া হয়, আমি এই প্রশ্নটা রাখবো। এবং শুধু আমি না, তোমাদের যে কোনো মানে যেই আসুক, মানে এইখান থেকে একটা প্রশ্ন করবি। সেটা হচ্ছে এখান থেকে দুইটা প্রশ্ন করার মতো আছে, একটা হচ্ছে তোমার স্ট্রাকচার অফ প্রোটিন, আর একটা হচ্ছে তোমার ক্লাসিফিকেশনের মধ্যে তোমার ফাংশনাল ক্লাসিফিকেশনটা, ঠিক আছে? ডিরেক্টলি কিছু কিছু জায়গায় বলেই দেয়, রাইট ডাউন দ্য ফাংশনাল ক্লাসিফিকেশন অফ প্রোটিন। আবার ওখান থেকে আরেকটা প্রশ্ন করতে যদি বলে, তাহলে আমি টিচাররা করবেন এবং আমিও প্রেফার করবো অবভিয়াসলি, সেটা হচ্ছে রাইট ডাউন দ্য স্ট্রাকচার বা ডিসকাস ব্রিফলি দ্য স্ট্রাকচার অফ প্রোটিন। এইটা আর এনজাইম থেকে যদি আমাকে একটা প্রশ্ন করতে বলা হয়, তাহলে আমি দিব কোনটা বলো তো? তোমরা জানো IUPAC ক্লাসিফিকেশন অফ এনজাইম ক্লাসিফিকেশন। এক্স্যাক্টলি। হ্যাঁ, তো কিন্তু এই জিনিসগুলো খুব কম সময় কিছু কিছু টেকনিক্যাল মিস্টেক করো ভাই, আর রিটেনে একটু সুন্দরভাবে কিভাবে গুছিয়ে রাখা যায় ওগুলো আমি বলে দিব ইনশাআল্লাহ। তো ফাংশনাল ক্লাসিফিকেশনটা দেখো, এই যে এখানে এটা তোমাদের ABC ফাংশনাল ক্লাসিফিকেশন, আমার বইয়ের ছবি। এটা দেখো কিছু আছে স্ট্রাকচারাল প্রোটিন যেমন কোলাজেন, ইলাস্টিন, যেটা আমাদের সেলকে ফ্রেমওয়ার্ক হিসেবে কাজ করছে। কিছু আছে ক্যাটালাইটিক প্রোটিন, যেগুলো আমাদের এনজাইম গুলো তাই না ক্যাটালাইসিস করছে রিঅ্যাকশন গুলাকে। ট্রান্সপোর্ট প্রোটিন যেমন অ্যালবুমিন অনেক কিছু ট্রান্সপোর্ট করে, ফিজিওলজিতে পড়বা, বিলিরুবিনকে ট্রান্সপোর্ট করে, এরকম আরো অনেক কিছুকে ট্রান্সপোর্ট করে। হরমোন কিছু আছে হরমোনাল প্রোটিন যেমন ইনসুলিন, গ্লুকাগন, এই সামনেই বলবো এগুলোর কথা। তারপর আছে জিন রেগুলেটরি প্রোটিন, এটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে? হিস্টোন, প্রোটামিন, এটা মুখস্থ করবা কারণ এটা MCQ তে খুব দেয়। জিন রেগুলেটরি প্রোটিন, প্রোটেকটিভ প্রোটিন যেটা আমাদের ইনফেকশন প্রিভেন্ট করে, মানে অ্যান্টিবডি গুলো আমাদেরকে প্রোটেকশন দেয়, এগুলাকে আমরা বলে থাকি আরেকটা নাম, সেটা হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন, ঠিক আছে, বা IG। প্রোটিন, এটাও একটু মনে রাখতে হবে, এটার বলার কিছু নেই, তাও বলি অ্যাক্টিন মার্সে। এটা ছিল ফাংশনাল ক্লাসিফিকেশন। আর সোর্স কি ধরনের প্রোটিন আছে? ফার্স্ট ক্লাস প্রোটিন বা কমপ্লিট প্রোটিন, সেকেন্ড ক্লাস প্রোটিন বা ইনকমপ্লিট প্রোটিন। যে প্রোটিনটা তোমার প্ল্যান্ট সোর্স থেকে আসছে ওই প্রোটিনটা হচ্ছে তোমার সেকেন্ড ক্লাস প্রোটিন, তাই না? যেমন পালস, এই ধরনের যে প্রোটিন গুলো আছে এগুলো হচ্ছে তোমার সেকেন্ড ক্লাস। আর ফার্স্ট ক্লাস প্রোটিন হচ্ছে এনিমাল সোর্স থেকে আসছে। এদেরকে কেন ফার্স্ট ক্লাস বলি এটাও ভাইপাতে জিজ্ঞেস করে, কারণ এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড গুলো এই প্রোটিন গুলোতে থাকে, এনিমাল সোর্সের প্রোটিন গুলোতে, কিন্তু প্ল্যান্ট সোর্সের প্রোটিন গুলোতে থাকে না। এছাড়াও আরেকটা প্রোটিন আছে কমপ্লিমেন্টারি প্রোটিন, যেটা ভাইভাতে ইনভেরিয়েবলি একজন বাদে একজনকে জিজ্ঞেস করতেই থাকে, বা একটা গ্রুপকে জিজ্ঞেস করলো তারপরের গ্রুপকেও জিজ্ঞেস করতে পারে, মানে একটা গ্রুপে একজনকে মাস্ট এই প্রশ্নটা করবেই। ওদের কি হবে বলো? ওরা কিভাবে এসেনশিয়াল প্রোটিন, ওরা তো এসেনশিয়াল প্রোটিন গুলো তার মানে সব পাচ্ছে না। তো এই জন্য কমপ্লিমেন্টারি প্রোটিন বলে একটা টার্ম আছে। সবকিছু ভেজিটেরিয়ান আইটেম গুলা ম্যাক্সিমাম এদেরকে দুই বা তার চেয়ে বেশি আইটেমকে একসঙ্গে করে, ভেজিটেবল বা যে কোনো কর্ন বা যে কোনো সিরিয়ালকে একসঙ্গে করে তাদের হচ্ছে একটা কমপ্লিট প্রোটিন তৈরি করে, যেখানে সব এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড গুলো থাকে। যেমন দেখো এক্সাম্পল গুলো খুব জানতে চাই,
একটা, দুইটা, তিনটা, যে যত বেশি এক্সাম্পল দিতে পারো। যেমন ধরো খিচুড়ি, এটা হচ্ছে বেস্ট এক্সাম্পল। এছাড়াও আছে কি হালিম, তাই না? হালিম রান্না করা হয় ঈদের সময় বা বিভিন্ন সময় এমনি তো করতে হয়, ইফতারে অনেক সময় হালিম রান্না করা হয়, তাই না? তো এই হালিমটাও হচ্ছে কম্পোজিট প্রোটিন, ঠিক আছে? তো খিচুড়িটা কিভাবে কম্পোজিট প্রোটিন? এই যে দেখো আমি একটা বক্স করেছি এবং আন্ডারলাইন মানে হাইলাইট করেছি, এটা মাস্ট মনে রেখো যারা ভালো মার্কস পেতে চাও তাদের জন্য, যে চালে লাইসিন এবং থ্রিওনিন এই দুইটা অ্যামাইনো অ্যাসিড ডেফিশিয়েন্ট, কিন্তু চালে মিথিওনিন, মানে চাল আর ডাল যখন আমি একসঙ্গে মিশিয়ে খিচুড়ি রান্না করি তখন আমার লাইসিন, থ্রিওনিন, মিথিওনিন তিনটে অ্যামাইনো অ্যাসিডের কম্বিনেশনই আমি পেয়ে যাচ্ছি। তার মানে এটা একটা কমপ্লিট প্রোটিন, সবগুলো এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডই এটার মধ্যে আমি পাবো। আচ্ছা, এরপর দেখো আমাদের পরের, দেখো যে আমি বলেছিলাম এখানকার সবচেয়ে ইম্পর্টেন্ট একটা, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে স্ট্রাকচার অফ প্রোটিন। 4 ধরনের স্ট্রাকচার আছে, তোমরা ইতিমধ্যে জানো, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি আর হচ্ছে কোয়াটারনারি স্ট্রাকচার। প্রাইমারি স্ট্রাকচার মানে কি, যেটা তোমার হচ্ছে গিয়ে অ্যামাইনো অ্যাসিড গুলো জাস্ট খালি পেপটাইড বন্ড দিয়ে কানেক্টেড থাকে, সেটাই হচ্ছে তোমার প্রাইমারি স্ট্রাকচার। সরি, আমি তোমাদের বোঝানোর জন্য এই ছবিটা দিচ্ছি, কোন ছবিটা আঁকবা সেটাও আমি একটু পর দেখাবো। আর সেকেন্ডারি যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা হচ্ছে গিয়ে তোমার প্রাইমারিটা একটু কম, আরেকটু কমপ্লিকেটেড, আলফা হেলিক্স বা শীট এরকম ফর্ম করে। এটাই তখন হচ্ছে গিয়ে তোমার এখানে কিছু মানে কিছু বন্ড থাকে, যেমন ধরো তোমার হাইড্রোজেন বন্ড, হাইড্রোফোবিক ইন্টারেকশন, ভ্যান ডার ওয়াল ফোর্স, এই বন্ডগুলোর মাধ্যমে সেকেন্ডারি প্রোটিন তৈরি করে। আর টারশিয়ারি প্রোটিন গুলা হচ্ছে সেকেন্ডারি প্রোটিনটারই 3 ডাইমেনশনাল ফর্ম হয়ে আরো কম্প্যাক্ট হয়ে, মানে আরো খুব বেশি ঘিচিবিচি হয়ে, মানে যেটাকে ইংলিশে কম্প্যাক্ট বলে সহজ ভাষায়। টিচারকে আসলে যত সহজে বুঝাইতে পারবা ভাইবা বোর্ডে তত সুন্দরভাবে তোমার পাসটা কনফার্ম হবে, আর যে ল্যাঙ্গুয়েজটা যত বেশি সুন্দর হবে বোঝানো তত বেশি মার্কস পাবা, ঠিক আছে? তো সেকেন্ডারি প্রোটিনটা কম্প্যাক্টেড ফর্ম হয়ে 3 ডাইমেনশনাল একটা স্ট্রাকচার ফর্ম করে, এটাকে আমরা বলি ফর্ম করে কিছু ডোমেইন ফর্ম করে, ঠিক আছে? এটাই হচ্ছে আমার টারশিয়ারি প্রোটিন, এই ডোমেইন গুলো। আর কোয়াটারনারি প্রোটিন গুলো হচ্ছে অনেকগুলো পলিপেপটাইড, মানে আমরা এতক্ষণ আরো অনেক কম্প্যাক্ট হয়ে আরো কমপ্লেক্স একটা স্ট্রাকচার ফর্ম করে, ওটা হচ্ছে কোয়াটারনারি প্রোটিন। এখন আসি এক্সাম্পল, প্রত্যেকটার এক্সাম্পল মাস্ট মাস্ট মাস্ট, ঠিক আছে? খুবই কম জিনিস লাগছে এখান থেকে। এখন আসি এক্সাম্পল, এই যে এই ছবিটা হচ্ছে আঁকবা, আমি যে কথাগুলো বললাম এগুলোই নিজের ভাষায় লিখবা সহজ করে, মানে নিজের ভাষা, প্রত্যেকটার সাথে এক্সাম্পল। প্রাইমারি স্ট্রাকচারের এক্সাম্পল হচ্ছে ইনসুলিন, গ্লুকাগন, ঠিক আছে? এগুলো হচ্ছে ইনসুলিন, হচ্ছে প্রাইমারি স্ট্রাকচার থাকে এই প্রোটিন গুলো। সেকেন্ডারি স্ট্রাকচারের প্রোটিন কোনগুলো থাকে, সেগুলো থাকে হচ্ছে খুব সহজ, এগুলো মানে এই এই এক্সাম্পল গুলো একদম মাথার মধ্যে গেঁথে রাখবা, সেটা হচ্ছে কোলাজেন, ইলাস্টিন, কেরাটিন, এই তিনটা হচ্ছে সেকেন্ডারি স্ট্রাকচার। আর কোলাজেন, ইলাস্টিন, কেরাটিন, ঠিক আছে? গাইডে কিন্তু লেখা নাই, এটা লিখে রাখবা গাইডে। আর টারশিয়ারি স্ট্রাকচারটা হচ্ছে গিয়ে তোমার, যেটা বলেছিলাম ডোমেইনের মতো করে থাকে, সেটা হচ্ছে 3 ডাইমেনশনাল কনফিগারেশন। সেগুলোর এক্সাম্পল হচ্ছে তোমার অ্যালবুমিন, গ্লোবিউলিন, আর হচ্ছে একটু আগে অ্যান্টিবডি বললাম না, ইমিউনোগ্লোবিউলিন, ওই ইমিউনোগ্লোবিউলিন, এই তিনটা, প্রত্যেকটা 2টা বা 3টা এক্সাম্পল বলবা। আর কোয়াটারনারির হচ্ছে গিয়ে এক্সাম্পল তোমার হিমোগ্লোবিন, সবচেয়ে সুন্দর এক্সাম্পল, ঠিক আছে? আচ্ছা, হিমোগ্লোবিন বলতে আরেকটা কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে হিমোগ্লোবিন হচ্ছে এমন একটা পলিপেপটাইড যেটা হচ্ছে আমাদের বডিতে লার্জেস্ট প্রোটিন, ঠিক আছে? আমাদের বডিতে যত প্রোটিন আছে তার মধ্যে ওয়ান অফ দ্য লার্জেস্ট প্রোটিন হচ্ছে হিমোগ্লোবিন। এখন আরেকটা ভাইবা কোশ্চেন বা এমসিকিউ প্রশ্ন করি, একটা পেপটাইড বন্ড আমরা একটু আগে পড়িয়েছি, তাই? দুইটা পেপটাইড বন্ড মিলে একটা, সরি, দুইটা অ্যামাইনো অ্যাসিড মিলে, আমি যখন একটু আগে এই স্লাইডটা দেখিয়েছি তখন, এই যে পেপটাইড বন্ডের ফরমেশনের স্লাইডটা, তখন আমি বলেছিলাম যে দুইটা পেপটাইড অ্যামাইনো অ্যাসিড মিলে একটা পেপটাইড, মানে একটা পেপটাইড বা একটা প্রোটিন তৈরি করছে। সরি, নট পেপটাইড, এটা হচ্ছে একটা, মার্ক করে দেখ, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা আরেকটা অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে? তার মানে এই অ্যামাইনো অ্যাসিডটা হচ্ছে একটা ডাইপেপটাইড, মানে দুইটা পেপটাইড একসাথে মিলে ডাইপেপটাইড করছে। তো টিচার এখন জিজ্ঞেস করবে, বলো তো একটা ডাইপেপটাইডে কয়টা পেপটাইড বন্ড থাকে? এটা মনে রাখবে, একটা পেপটাইড বন্ড থাকে। ভুলে সব বলে 2টা পেপটাইড বন্ড থাকে, না, একটা পেপটাইড বন্ড থাকে। ট্রাইপেপটাইড মানে 3টা যদি যোগ করতাম। আচ্ছা, এই জিনিসগুলো মোটামুটি এখান থেকে মাস্ট লাগবে। এছাড়া আসলে ডিন্যাচারেশন, এটা হচ্ছে মানে হচ্ছে ভাইবার একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কোশ্চেন। এই ডিন্যাচারেশনটা কাকে, সহজ মনে রাখো, ডিন্যাচারেশন, ডিতে ডিসরাপশন, সহজ কি ডিসরাপশন হবে? প্রোটিন। তার মানে প্রোটিনের সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটারনারি স্ট্রাকচারটা ডিসরাপ্টেড হয়ে যাবে, কিপিং দ্য প্রাইমারি
স্ট্রাকচার ইনট্যাক্ট, তার মানে প্রাইমারি স্ট্রাকচারটা শুধুমাত্র ইনট্যাক্ট থাকবে। এই দেখো প্রাইমারি স্ট্রাকচার একটু আগে দেখিয়েছিলাম, সেই প্রাইমারি স্ট্রাকচারটা বাদে সবগুলা হচ্ছে তোমার বাকি তিনটাই ডিসরাপ্ট হবে, শুধুমাত্র প্রাইমারিটা থাকবে। এখানে রেজাল্ট হবে কি ফিজিক্যাল, কেমিক্যাল এবং বায়োলজিক্যাল অল্টারেশন অফ দ্য প্রোটিন বাই আ ভ্যারাইটি অফ এজেন্টস। ঠিক আছে, এই এজেন্ট গুলাকে হুইচ আর কল্ড ডিনাচারিং এজেন্ট, তাই না? তো এই ডেফিনিশনটা হচ্ছে কমপ্লিট ডেফিনিশন। এটা বললে টিচারের আর 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 এরকম কাকলি ফার্নিচারের আর এর মতো করবে না, কিন্তু তুমি যদি অর্ধেক অর্ধেক করে বলো তাহলে কিন্তু ওই যে কাকলি ফার্নিচারের মতো আর ঠেলায় গুতায় নিয়ে যেতে হবে, ইমপ্রেশন খারাপ হয়ে যাবে। তো নিজের ইমপ্রেশনটা নিজেই সুন্দর করার জন্য ডেফিনিশনটা বলার। এখন আসি, যখনই আমি এই কথা ডেফিনিশনটা বলবো আমাকে টিচার আমি টিচারকে কিছু হিন্টস দিলাম, মানে আমি টিচারকে বললাম যে আচ্ছা আমাকে, তার মানে আমি যেহেতু অল্টারেশনের কথা বলছি, আমাকে একটু অল্টারেশন থেকে প্রশ্ন করেন। ঠিক আছে, লিডিং কোয়েশ্চেন বলে এটাকে, হ্যাঁ, যেটা আমরা ভাইবা বোর্ডে যারা একটু বুদ্ধিমান স্টুডেন্ট তারা করে। তো যখন আমি ডেফিনিশনে বলবো ফিজিক্যাল, কেমিক্যাল, বায়োলজিক্যাল অল্টারেশন, তখনই বলবে আচ্ছা বলো তো কি ফিজিক্যাল অল্টারেশন হয়। মনে রাখবা এটা এমসিকিউ তেও লাগে, সো একেবারে পড়ে ফেলো, তাহলে দুইটা একসাথে হয়ে যাবে। ফিজিক্যাল অল্টারেশন এবিসি তে খুব সুন্দর করে দেওয়া আছে। ঠিক আছে, আমি জাস্ট একবার করে বলবো, আমি স্লাইডের জন্য আর অ্যাড করি নাই। ফিজিক্যাল অল্টারেশনে হচ্ছে ইনক্রিজড ভিসকোসিটি অ্যান্ড ডিক্রিজড ডিফিউসিবিলিটি। ঠিক আছে, কেমিক্যাল অল্টারেশন কি হয়? কেমিক্যাল অল্টারেশনে এখানে হচ্ছে গিয়ে আমাদের যেই তোমার সলিউবিলিটি, ঠিক আছে, ডিক্রিজ সলিউবিলিটি অ্যান্ড ইনক্রিজড প্রিসিপিটেবিলিটি। আর বায়োলজিক্যাল অল্টারেশন হচ্ছে লস অফ ফাংশন হবে, দেন ইনক্রিজ ডাইজেস্টিবিলিটি হবে। যেমন একটা মিট আমরা খাওয়ার পর, একটা ডিনেচারেশন হলো স্টমাকে গিয়ে, তখনই তোমার ডাইজেশনে হেল্প হবে, তাই না? তো ইনক্রিজ ডাইজেস্টিবিলিটি বাই দ্য প্রোটিওলাইটিক এনজাইম, এটা হচ্ছে তোমার বায়োলজিক্যাল অল্টারেশন। এই তিনটা অল্টারেশন তোমরা হচ্ছে এবিসি দেখে মুখস্থ করে ফেলো, কোনটা কমছে কোনটা বাড়ছে এটা লাগে, কারণ এটা এমসিকিউ তে দিয়ে তোমাদের কনফিউজ করে দেয় খুব সহজে। তো একটু প্র্যাকটিস করবা। ডিনাচারিং এজেন্ট কিছু আছে, যে এজেন্ট গুলো ডিনাচারেশন করছে তাদেরই ডিনাচারিং এজেন্ট বলে। কিছু আছে ফিজিক্যাল এজেন্ট, কেমিক্যাল এজেন্ট, এখান থেকে সবকিছুই লাগবে। আপু যা যা স্লাইডে অ্যাড করছে সবই লাগবে। ফিজিক্যাল এজেন্টের নামও জানতে চাই, যেমন ধরো এক্সট্রিম টেম্পারেচার, হিটিং বা ফ্রিজিং, এক্স রে, আল্ট্রাভায়োলেট রে, এগুলো হচ্ছে ফিজিক্যাল এজেন্ট। কেমিক্যাল এজেন্ট তো তোমরা জানো, এক্সট্রিম পিএইচ মানে খুবই স্ট্রং অ্যাসিড বা স্ট্রং অ্যালকালি দিলা, ডিটারজেন্ট, সোপ, হেভি কোনো মেটালের মাধ্যমে হতে পারে, ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, আর হচ্ছে হাই ইউরিয়া কনসেন্ট্রেশন। এটাকে রেড মার্ক করেছি আপু, কারণ হচ্ছে এই দুটো তোমরা ভুলে যাও, এমসিকিউ তে ভুলা যাবে না। এখন আসি ফাংশন অফ প্রোটিন। ফাংশন অফ প্রোটিন আমি বলবো না, কারণ ফাংশনাল ক্লাসিফিকেশনে যেগুলো পড়ছো সেই প্রত্যেকটা 8টা পয়েন্ট, ওই 8টা না। আর প্রপার্টি অফ প্রোটিন আর প্রপার্টি অফ অ্যামাইনো অ্যাসিড সেমি অলমোস্ট। এখন আসি আইসোইলেকট্রিক পিএইচ। আইসোইলেকট্রিক পিএইচটা সবাইকে করবে, যারা একটু পিএইচকে বাড়াই তাহলে কি হবে, আর পিএইচটাকে কমাই তাহলে কি হবে। তো পিএইচটাকে যদি বাড়াই তাহলে সেটা হচ্ছে ইট উইল অ্যাক্ট অ্যাজ অ্যাসিড বাই রিলিজিং প্রোটন, এবং এটা হচ্ছে তখন একটা অ্যানায়ন হয়ে যাবে। পিএইচ বাড়ালে সহজ ভাষায় অ্যানায়ন হবে। এই আইসোইলেকট্রিক পিএইচ থেকে যদি পিএইচ বাড়াই তাহলে সেটা একটা অ্যানায়নের মতো অ্যাক্ট করবে। and if we decrease the pH of the media lower than that of the isoelectric pH, then it will be acting like a cation. ঠিক আছে, মানে সহজ ভাষায় আইসোইলেকট্রিক পিএইচ এর থেকে পিএইচ বাড়লে অ্যানায়ন আমাদের এনজাইম পার্টটাই। ঠিক আছে, এনজাইমটা কি? এনজাইমটা হচ্ছে একটা প্রোটিন বায়োক্যাটালিস্ট। ঠিক আছে, প্রোটিন বায়োক্যাটালিস্ট, যেটা কিনা এই ডেফিনিশনটাকে আমি পয়েন্ট আকারে লিখেছি যাতে করে তোমাদের পড়তে সুবিধা হয়। প্রোটিন ক্যাটালিস্ট মানে এটা প্রোটিন ইন নেচার, এটা হচ্ছে হিট ল্যাবাইল, মানে হিট দিয়ে ধ্বংস, মানে ডিস্ট্রয় হয়ে যেতে পারে। যেমনটা আমাদের প্রোটিন হয়েছিল, তাই না? প্রোটিন ডিন্যাচার হয়ে যায় না? ঠিক তেমনি ভাবে যেহেতু এনজাইম একটা প্রোটিন, তাও এটাও হচ্ছে তোমার ডিন্যাচার হয়ে যেতে পারে। তারপর নন ডায়ালাইজেবল। প্রোটিন কি একটা কলয়েড, তাই না? কলয়েড কিন্তু ডায়ালাইজেবল না, নন ডায়ালাইজেবল, তাইলে এনজাইমও নন ডায়ালাইজেবল। এভাবে মনে রাখবে। এটা এনজাইমটা প্রডিউসড বাই লিভিং সেল, এটা জীবিত কোষ তৈরি করতে পারবে, এবং এটা কিন্তু কোনো রিয়াকশনকে ইনিশিয়েট করতে পারে না। এটা হচ্ছে একটা রিয়াকশন ইনিশিয়েশন হওয়ার পরে এটা শুধু রিয়াকশনের রেটটাকে বাড়াতে পারে, রিয়াকশনের শুরু বা রিয়াকশনের শেষটা এটা হচ্ছে এনজাইম করতে পারে না। এটাও একটা ভাইবা কোয়েশ্চেন, যে বলতো এনজাইমের শুরু বা শেষে কি, মানে রিয়াকশনের শুরু বা শেষে কি এনজাইমের কোনো রোল আছে? না, নেই। এটা একটু মনে রাখতে হবে। এই যে আমি বলেছিলাম না যে এখান থেকে হিসেবেও এই ক্লাসিফিকেশনটাকেই বেছে হিসেবে আসে। বুঝতেই পারছো 3 নম্বর মানে হচ্ছে কি, তো একটু ডিটেলসে লিখতে হবে। ডিটেলস বলতে IUBMB এর ফুল ফর্ম কেউ আমাকে বলতে পারবা? জিজ্ঞাসা করে কার্ডের ভাইবাতে, তো অবশ্যই জিজ্ঞাসা করে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ বায়োকেমিস্ট্রি এন্ড মলিকিউলার বায়োলজি। আচ্ছা, IUBMB ক্লাসিফিকেশনের ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। তো
বায়োলজি, এক্স্যাক্টলি। তো এখানে তোমার 6টা ক্লাসিফিকেশন আছে, এটাকে আমরা মনে রাখি ওথ লিল দিয়ে, ঠিক আছে? প্রত্যেকটার ফার্স্ট লেটার দিয়ে আমরা ওথ লিল, ও তে অক্সিডোরেটেস, টি তে ট্রান্সফারেস, এইচ তে হাইড্রোলেস, এল তে লাইস, আই তে আইসোমারেস, আর এল তে আরেকটা এল তে লাইগেস। তো আমি বলছি কি কি লিখতে হবে। প্রথমে ওই ডেফিনিশন, ওই একটা এনজাইম, প্রথমে তো সবগুলো নাম লিখবে, তারপর হচ্ছে অক্সিডো রিডাকটেস দিয়ে প্রথমে লিখবে হচ্ছে ওইটা কি করে, মানে ওইটাকে কেন অক্সিডো রিডাকটেস বলছে। তারপরে এক্সাম্পলে একটা রিয়াকশন দেখাবা, রিয়াকশনের এনজাইমের নামটা লিখে দিবা। কেমন, ধরো আমি বলে দিচ্ছি, যেমন ধরো অক্সিডো রিডাকটেস, এটা প্রথমে লিখবা হচ্ছে ইট ক্যাটালাইজেস দ্য অক্সিডেশন রিডাকশন রিয়াকশন এন্ড দে আর কল্ড ডিহাইড্রোজেনেসিস অলসো। এভাবে বলতে পারো, যদি না ডাইরেক্ট বলতে পারো যে দে ক্যাটালাইজ অক্সিডেশন রিডাকশন রিয়াকশন, তার মানে অক্সিডো রিডাকটেস হিসেবে এই জন্যই বলা। এক্সাম্পল থেকে এরকম গুলো আছে, যেমন স্লাইস, তার ট্রান্সফার কি করে, ট্রান্সফার মানে হচ্ছে গ্রুপকে ট্রান্সফার করে, হতে পারে ফসফোরাইল গ্রুপ, গ্রুপ, পাইন গ্রুপ, মিথাইল গ্রুপ, যে কোনো গ্রুপকে ট্রান্সফার করবে, ঠিক আছে? এখানে কোএনজাইম থাকবে, যেমন গ্লুকোজ এর সাথে এডিনোসিন ট্রাইফসফেট গ্রুপ আছে না, ওইখান থেকে যদি আমি গ্লুকোজের সাথে ট্রাইফসফেট থেকে 3টা ফসফেটের মধ্যে থেকে একটা ফসফেটকে ট্রান্সফার করে গ্লুকোজ এটিপি কে আগের এটিপিটাকে করে দেয় এডিনোসিন ডাইফসফেট। এটা তার মানে এটা গ্রুপ ট্রান্সফার করলো, এটা ফসফেট গ্রুপ ট্রান্সফার করলো, তাই না? এছাড়াও দেখো অ্যালানিনের সাথে যদি আলফা কিটো গ্লুটারেট কে আমরা দেই, তাহলে আমরা কি পাই, পাইরুভেট আর হচ্ছে গ্লুটামেট। এখানেও হচ্ছে তোমার গ্রুপ ট্রান্সফার হলো। এই যে আপু রিঅ্যাকশন গুলা বলছি, এখন হয়তো অনেক কঠিন লাগবে। আমি যখন তোমাদের মতো ফার্স্ট কার্ড দিয়েছি, এইগুলো পড়তে যে কি প্যারা লেগেছিল, বারবার লিখে লিখে বলে বলে পড়তে হয়েছিল। কিন্তু মেটাবলিজম কার্ডটা পড়ার পর এই প্রত্যেকটা রিয়াকশন ওখানে এর থেকে আরো, মানে এই রিয়াকশন গুলা কিভাবে আসলো, কোন কোন পাথওয়েতে আসলো, এগুলো যখন পড়বো তখন এই রিয়াকশন এটা খুব সহজ লাগবে, ঠিক আছে? এখন একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। এখন যদি আপু পাথওয়ে গুলো বুঝাইতেও যাই, তাহলে আসলে অনেক লেন্দি ক্লাস হয়ে যাবে, আর তোমরা হচ্ছে তোমাদের আসলে এখন সময় নষ্ট হবে, এটা এখন দরকার নেই। এখন একটু কষ্ট করে মুখস্থ করলে তখন দেখবা মেটাবলিজম পড়তে সহজ হচ্ছে। হাইড্রোলেস 3 নাম্বার, এবং ওয়াটার, প্রেজেন্স অফ, আচ্ছা হাইড্রোলাইসিসটা কিন্তু ওয়াটারের প্রেজেন্সে হবে, ঠিক আছে? এটা বুঝতে পারছো তোমরা আশা করছি। তো ইউরিয়া এবং ওয়াটারের পিএস এনজাইম, এটা কি করে, কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে অ্যামোনিয়া তৈরি করে, এটাই হচ্ছে হাইড্রোলাইসিস হচ্ছে। তার মানে ইউরিয়াটা হাইড্রোলাইসিস হয়ে কার্বন ডাইঅক্সাইড আর অ্যামোনিয়া তৈরি করছে। এরপর দেখো লাইস, তাই না? লাইস বলেছি, লাইস মনে রাখবা একটা বড় সাবস্টেন্স, 2 কত বড় নাম, তাই? দুইটা বারে বারে আটকে যাচ্ছে। আচ্ছা এখন কি ক্লিয়ার? দেখো তো কতটুকু শুনতে পেরেছো তোমরা, আমাকে বলো, আমি রিপিট করছি। আপু আসলে মানে কোন জায়গা থেকে সবগুলাই কেটে কেটে আসছিল। এই যে ক্লাসিফিকেশনের ওই যে এক্সাম্পল গুলা যখন বললেন আপু, তখন থেকে এই প্রবলেমটা হচ্ছে। আচ্ছা ও আচ্ছা, ক্লাসিফিকেশন বলছি তখন থেকে। আচ্ছা, ক্লাসিফিকেশনের ছবিটা তাহলে আমি তোমাদের ডিপ্লোমা গ্রুপে তুলে দিব, ঠিক আছে? এটা তো অনেক বড় আর নানান তো একটু কঠিন, তো আমি আমার লেকচার খাতা থেকে বা তোমার আমি যেখান থেকে পড়েছি আমি একটা খাতা লিখেছিল, সেটা তোমাদের ছবি তুলে দিয়ে দিব, ঠিক আছে? টেনশন করার কিছু নাই। শর্টলি বলি, সেটা হচ্ছে মানে অক্সিডেশন হবে। যেমন ধরো পাইরুভেট থেকে ল্যাকটেট হচ্ছে, পাইরুভেট থেকে ল্যাকটেট হচ্ছে ইন প্রেজেন্স অফ ল্যাকটেট ডিহাইড্রোজেনেস এনজাইম, ঠিক আছে? আর তারপরে ট্রান্সফারেজ বলেছিলাম, ট্রান্সফারেজ হচ্ছে গ্রুপকে ট্রান্সফার করবে গ্লুকোজ এবং এডিনোসিন ট্রাইফসফেট থেকে ইন প্রেজেন্স অফ গ্লুকোকাইনেস এনজাইম এর মাধ্যমে ওই এটিপি এর একটা ফসফেট গ্লুকোজে, ঠিক আছে? তখন গ্লুকোজ ফসফেট তৈরি হবে, গ্লুকোজ 6 ফসফেট, আর এটিপিটা তখন এডিপি হয়ে যাবে। এটা ছিল ট্রান্সফারেজ। আর হাইড্রোলেস ছিল হচ্ছে in presence of water, কোনো presence of use and water, ইউরিয়াস এনজাইমের প্রেজেন্সে, ওয়াটারের প্রেজেন্সে, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে অ্যামোনিয়াতে তোমার ব্রেকডাউন হয়ে যায়। তো এটা আইসোইলেক্ট্রিক পিএইচটা হচ্ছে যে দ্য পিএইচ এট হুইচ, সহজ ভাষায় বলি, দ্য পিএইচ এট হুইচ একটা প্রোটিন হচ্ছে তোমার জুইটার আয়ন হিসেবে থাকে। জুইটার আয়ন মানে হচ্ছে এমন একটা আয়ন যেই আয়নটা ইকুয়াল নাম্বার অফ পজিটিভলি চার্জ থাকবে এবং ইকুয়াল নাম্বার অফ নেগেটিভলি চার্জ থাকবে, এবং প্লাস মাইনাস যখন ইকুয়াল ইকুয়াল হয়ে যাবে
তখন ওইটা কিন্তু তোমার নিউট্রাল হয়ে যাবে, তাই না? এখন বুঝছো? মানে যে পিএইচে একটা প্রোটিন ইকুয়াল অ্যামাউন্টে পজিটিভলি চার্জ হবে আবার ইকুয়াল অ্যামাউন্টে নেগেটিভলি চার্জ হবে, সেই পিএইচটাকেই আমরা বলি আইসোইলেকট্রিক পিএইচ। ঠিক আছে? জি আপু বুঝছি, আচ্ছা, আলহামদুলিল্লাহ। তারপর বলেছি যে আইসোইলেকট্রিক পিএইচ এর থেকে যদি পিএইচ বাড়াই তাহলে ওইটা ওই প্রোটিনটা তখন কোন প্রোটিনের আইসোইলেকট্রিক পিএইচ, যেমন ধরো অ্যালবুমিনের আইসোইলেকট্রিক পিএইচ হচ্ছে 4.7, তো বডির পিএইচ তো আরো বেশি, তাই না? আমাদের ব্লাডের পিএইচ অলমোস্ট 7.4। তো এরকম ওই পিএইচ এর থেকে যদি বেশি পিএইচ ওই জিনিসটাকে রাখা হয় তখন হচ্ছে ওইটা তোমার ইট উইল অ্যাক্ট অ্যাজ, এটা হচ্ছে তোমার একটা অ্যানায়ন হিসেবে কাজ করবে। ঠিক আছে? ইট উইল অ্যাক্ট অ্যাজ অ্যান অ্যানায়ন, এটা তখন একটা অ্যানায়ন হিসেবে কাজ করবে, মানে এটা একটা প্রোটনকে রিলিজ করে অ্যাসিড লাইক অ্যানায়ন হিসেবে কাজ করবে। আর যদি এর থেকে কম পিএইচ এ নিয়ে যাই তাহলে এটা হচ্ছে ক্যাটায়ন হিসেবে কাজ করবে। এটাই বলেছিলাম। ক্লিয়ার? জি আপু। আচ্ছা, এখন কি আমার কথা শোনা যাচ্ছে ক্লিয়ারলি? আসলে ওয়াইফাই ডিস্টার্ব করছিল খুব, মি সো সরি। জি আপু, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, এরপরে আইইউবিএমপি ক্লাসিফিকেশনটা কি আবার রিপিট করতে হবে? না আপু, বুঝেছি। আচ্ছা, বুঝেছো, তাহলে ভালো হচ্ছে, আলহামদুলিল্লাহ। তাহলে হচ্ছে আমরা আইসোমারেজ বলেছিলাম, লাইগেসটা মনে হয় আমাদের বাকি ছিল। লাইগেস মানে হচ্ছে জোড়া লাগানো। ঠিক আছে? 2 বা 3টা সাবস্ট্রেটকে জোড়া লাগিয়ে একটা প্রোডাক্ট করে যে এনজাইমটা, সেটাকে আমরা বলি লাইগেস। যেমন ধরো পাইরুভেট কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে এটিপি প্রেজেন্সে, ইন প্রেজেন্স অফ পাইরুভেট কার্বক্সিলেজ এনজাইম, এটা তৈরি করে কি অক্সালো অ্যাসিটেট এবং এডিপি। এটাকে এইজন্য আমরা বলি, এই পাইরুভেট কার্বক্সিলেজ এনজাইমটাকে আমরা এই জন্য বলি হচ্ছে এটা একটা লাইগেস এনজাইম। ঠিক আছে? তো এইভাবে এই ক্লাসিফিকেশনটা প্রত্যেকটারই ডেফিনিশন এন্ড এট দ্য সেম টাইম হচ্ছে গিয়ে ডেফিনিশনের পরপর তোমাদেরকে এক্সাম্পল বলতে পারতে হবে। ঠিক আছে? এরপরে দেখো ফ্যাক্টরস এফেক্টিং এনজাইম কনসেন্ট্রেশন। ফ্যাক্টরস এফেক্টিং এনজাইম কনসেন্ট্রেশনের মধ্যে কিছু আছে এনজাইম মানে এনজাইমেটিক অ্যাক্টিভিটির মধ্যে কিছু আছে এনজাইম কনসেন্ট্রেশন। আমি নামগুলো একটু বলি, সাথে সাথে বলে যাচ্ছি এটা রিয়ার। এনজাইমের কনসেন্ট্রেশন বাড়াইলে স্বাভাবিকভাবে এনজাইমের অ্যাক্টিভিটিটা বাড়বে, তার মানে এটা ডিরেক্টলি প্রপোর্শনাল, তাই না? তো এনজাইমের কনসেন্ট্রেশন বাড়লে তোমার রিয়াকশন রেটটাও বাড়বে। তার মানে আমি যদি একটা গ্রাফ আঁকি, একটু ছবি এঁকে বোঝাতে হবে এটা, যদি একটা গ্রাফ আঁকি তাহলে এরকম একটা এরকম একটা স্ট্রেট লাইন পাবো। যত বেশি আমি এনজাইমের এখানে রাখলাম এনজাইমের কনসেন্ট্রেশন, আর এটা হচ্ছে তোমার রিঅ্যাকশনের স্পিড বা ভেলোসিটি, তাহলে এরকম এরকম হয়ে যাবে। ঠিক আছে? এরকম একটা কার্ভ পাবো আমি। এই কার্ভটার একটা স্পেশালিটি আছে, এই যে হাইয়েস্ট পয়েন্ট, এই হাইয়েস্ট পয়েন্টটাকে আমরা বলি ভিম্যাক্স। ঠিক আছে? ভিম্যাক্স তোমরা মনে হয় জানো। আর এই ভিম্যাক্স এ অ্যাচিভ করতে গেলে এই জিনিসটা একটু আমাদের লাগে। তো ভিম্যাক্সটা হচ্ছে কি, যেই সাবস্ট্রেট কনসেন্ট্রেশনে একটা এনজাইমের ম্যাক্সিমাম অ্যাক্টিভিটি, দেখো এই যে এনজাইমের ম্যাক্সিমাম সবচেয়ে বেশি অ্যাক্টিভিটিটা পাচ্ছি এই সাবস্ট্রেট যেই কনসেন্ট্রেশনে, সেই সাবস্ট্রেট কনসেন্ট্রেশনটাকে বলা হয় ভিম্যাক্স। বুঝতে পেরেছো? আর মাইকেলিস কনস্ট্যান্ট বলে একটা জিনিস আছে, যেটা তোমরা একটু ভালো করলে তখন জিজ্ঞাসা করো। মাইকেলিস কনসেন্ট্রেশনটা হচ্ছে যেই কনসেন্ট্রেশনে তোমার 50% এনজাইম গুলো সাবস্ট্রেটের সাথে বাইন্ড করে থাকে। শোনা যাচ্ছে আমাকে? জি আপু। জি আপু, শোনা যায়। জি আপু। টেম্পারেচার, অপটিমাম টেম্পারেচারে একটা এনজাইম অপটিমাম টেম্পারেচারে বেস্ট অ্যাক্টিভিটি শো করে। ঠিক আছে? যদি আমি একটা কার্ভ আঁকি, দাঁড়াও ওটা মুছে দিই, আরেকটা কার্ভ আঁকি। এই যে টেম্পারেচার, এটা ধরো যদি বলি অপটিমাম টেম্পারেচার এর দিকে যত বেশি বাড়াবা তত বেশি এনজাইমের অ্যাক্টিভিটি বাড়বে, আবার অপটিমাম টেম্পারেচারটাকে ক্রস করে গেলে আবার এনজাইমের অ্যাক্টিভিটিটা কমে যাবে। পিএইচ এর ক্ষেত্রে তাই পিএইচ, অপটিমাম পিএইচ হচ্ছে বেস্ট অ্যাক্টিভিটি পাবা। কোএনজাইম কনসেন্ট্রেশন, কোএনজাইম হচ্ছে এনজাইমের ভাই। ঠিক আছে? মানে বন্ধু একদম। তো ওই কোএনজাইম কনসেন্ট্রেশন বাড়ালে অবভিয়াসলি এনজাইমের অ্যাক্টিভিটিটা অনেক বেড়ে যায়। ঠিক আছে? এরপরে দেখো টাইমের সাথে সাথে অবশ্যই তোমরা বুঝতে পারছো রিয়াকশনটা প্রোগ্রেস করে। প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাড়াইলে তোমার এনজাইমের মানে প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাড়া মানে হচ্ছে এনজাইম তখন রিয়াকশনটা একদম শেষের দিকে চলে আসছে। এটা তারপরে এই যে আদার যে এজেন্ট গুলো আছে এগুলো হচ্ছে ইনহিবিটর হিসেবে কাজ করে। আলট্রাভায়োলেট রে, লাইট, এক্স-রে, এগুলো হচ্ছে সবসময় রিয়াকশনের রেট গুলাকে কমিয়ে দেয়। কিছু হচ্ছে অ্যাক্টিভেটর, যেমন ধরো জিঙ্ক, এরা হচ্ছে তোমার এনজাইমকে একটু অ্যাক্টিভেট করে। ঠিক আছে? আর ইনহিবিটর গুলো হচ্ছে ইনহিবিট করে দেয়। এরপরের টপিকটা একটু কম্পারেটিভলি একটু কঠিন, এই জন্য সবাইকে জিজ্ঞাসা করে না, বাট মাঝে মধ্যে ডিটেলে চলে আসে। যারা একটু ভালো করো তাদের ভাইবাতে জিজ্ঞাসা করে। এনজাইম ইনহিবিশন হচ্ছে, এটা হচ্ছে এনজাইম ইনহিবিশন। এনজাইম ইনহিবিশন ইজ দ্য প্রসেস বাই হুইচ এনজাইমের রিয়াকশনটা হচ্ছে ইনহিবিট করা হয়। ঠিক আছে?
দুই ধরনের এনজাইম ইনহিবিশন আছে, একটা হচ্ছে তোমার রিভার্সিবল ইনহিবিশন আর একটা হচ্ছে ইররিভার্সিবল ইনহিবিশন। রিভার্সিবল মানে তো বুঝতেই পারছো আমি এটাকে রিভার্স করতে পারবো, মানে এটাকে ভালো করতে পারবো ড্রাগ দিয়ে, ওষুধ দিয়ে। কিন্তু ইরিভার্সিবলটা যেটা, ওটা হচ্ছে একবার হয়ে গেলে কোভ্যালেন্ট বন্ড দিয়ে লেগে থাকে, যার কারণে কোভ্যালেন্ট মডিফিকেশনের কারণে এটা হচ্ছে ইররিভার্সিবল, মানে এটাকে আর রিভার্স করা যায় না। রিভার্সিবল এর মধ্যে আছে কম্পিটিটিভ আর কিছু হচ্ছে নন কম্পিটিটিভ। ছবি দেখে পড়াই। দেখো কম্পিটিটিভ মানে হচ্ছে যেখানে তোমার এনজাইমটা, দেখো এখানে এই ছবি উপরের ছবিটাতে দেখো সাবস্ট্রেটটা এনজাইমের একটা অ্যাক্টিভ সাইটে এসে বাইন্ড করছে, ঠিক আছে, এটা নর্মাল কন্ডিশন। কিন্তু যখনই এটা এখানে একটা ইনহিবিটর চলে আসে, এই ইনহিবিটরটা আসার কারণে এই সাবস্ট্রেটটার এই অ্যাক্টিভ সাইডে চেঞ্জ হয়ে যায়। অ্যাক্টিভ সাইডে চেঞ্জ হওয়ার কারণে এই সাবস্ট্রেটটা এখানে বাইন্ড করতে পারে না। দেখো কম্পিটিটিভ ইনহিবিটর যখন এখানে এসে বাইন্ড করলো, এই কম্পিটিটিভ ইনহিবিটরটা সাবস্ট্রেটের জায়গাটা দখল করে নিয়ে সাবস্ট্রেটকে সরাই দিল, এখান থেকে সরাই দিয়ে ইনহিবিটরটা কম্পিটিটিভ ইনহিবিটরটা এসে এখানে বাইন্ড করলো। সাবস্ট্রেটটা তো আর এই এনজাইমে বাইন্ড অ্যাক্টিভ সাইডে বাইন্ড করতে পারলো না, যার কারণে দেখো সাবস্ট্রেটটা দূরে সরে আসছে, কিন্তু ও ধোকা দিয়ে আগে এসে খুব সুন্দর মতো এনজাইমের কাছে এসে গেছে, যার কারণে ও দেখো কি হলো, এনজাইমের সাবস্ট্রেটটা এনজাইমে বাইন্ড করতে না পারলে তো রিঅ্যাকশন হবে না। কম্পিটিটিভ ইনহিবিটর সাবস্ট্রেটের জায়গাটা নিয়ে নেয়, অ্যাক্টিভ সাইডে এসে বাইন্ড করে ফেলে, ঠিক আছে, এটা মনে রাখলেই হবে। এখানে দেখো একটু সুন্দর করে দেওয়া আছে, সরি, এখানে দেখো এই যে সাবস্ট্রেটটা বাইন্ড করতে পারে না, ইনহিবিটরটা অ্যাক্টিভ সাইডে বাইন্ড করে। আর নন কম্পিটিটিভটা হচ্ছে কি অ্যাক্টিভ, আমরা তো জানি এনজাইমের দুই ধরনের সাইট আছে, একটা হচ্ছে অ্যাক্টিভ সাইট, এটা হচ্ছে অ্যাক্টিভ সাইট, একটা হচ্ছে অ্যালোস্টেরিক সাইট। আদার দ্যান দ্য অ্যাক্টিভ সাইট যেটা থাকবে এটি হচ্ছে অ্যালোস্টেরিক সাইট। ইনহিবিটরটা যখন এই অ্যালোস্টেরিক সাইডে এসে বাইন্ড করার কারণে অ্যাক্টিভ সাইডে কনফরমেশনাল চেঞ্জ হবে, তখন এই সাবস্ট্রেটটা আর এখানে ফিট হতে পারবে না। আমরা তো জানি লক এন্ড কির মতো সিস্টেম, তাই না? এনজাইমটা হচ্ছে এনজাইম সাবস্ট্রেটের এই মডেলটা হচ্ছে লক এন্ড কি মডেল, এই লক এন্ড কি মডেলে এটা আর কাজ করতে পারবে না, ঠিক আছে। এটাই হচ্ছে নন কম্পিটিটিভ, মানে আসল জায়গায় কোনো ঝামেলা করবে না, বাট এমন জায়গায় এসে ঝামেলা করবে যে আসল জায়গাটা আসলে ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে তো আমরা বলেছি ইরিভার্সিবল মানে হচ্ছে কোভালেন্ট মডিফিকেশন করবে, মানে স্ট্রং বন্ড, এখান থেকে তুমি ওই ইনহিবিটরটাকে আর সরাইতেই পারো না, একবার লাগছে তো লাগছেই, আর সরবে না। আচ্ছা, এবার আমরা বলেছিলাম এনজাইমের কয়েকটা ছোট ছোট টপিক, কোএনজাইম আর দেখো কোফ্যাক্টর, এই দুইটা টপিক, আর হচ্ছে আইসো এনজাইম, এই তিনটা টপিক পড়লে আমাদের শেষ। কোএনজাইম মানে হচ্ছে যেগুলো হচ্ছে এনজাইম ছিল হচ্ছে প্রোটিন, তাই না? কোএনজাইম হচ্ছে নন প্রোটিন। আর এনজাইমের সাথে ওর একটাই মিল, সেটা হচ্ছে দুইজনই অর্গানিক। এনজাইম ছিল কি কলয়েড, কলয়েড প্রোটিন, তাই তো। কোএনজাইমটা হচ্ছে ক্রিস্টালয়েড নন প্রোটিন, তার মানে কি মলিকুলার ওয়েট কম হয় ক্রিস্টালয়েডে, লো মলিকুলার ওয়েট। এনজাইম ছিল হিট লেবাইল, হিট দিলে প্রোটিনটা ডিনেচার হয়ে যাচ্ছিল, কিন্তু এটা তো নন প্রোটিন। কোএনজাইম হবে হচ্ছে হিট স্টেবল। এই পার্থক্য করে কিন্তু আমি বলছি, কারণ ভাইবাতে ডিফারেন্স আকারে জিজ্ঞেস করতে পারে, আর রিটেনে হচ্ছে এভাবে জিজ্ঞেস করে, যে রিটেনে শর্ট নোট হিসেবে আসতে পারে। তো যেহেতু এটা কোএনজাইম, এটা একটা ক্রিস্টালয়েড, তাহলে এটা হচ্ছে ডায়ালাইজেবল, কিন্তু এনজাইম ছিল নন ডায়ালাইজেবল। এরপর দেখি এখানে কিছু এক্সাম্পল পাবা তোমরা। ভিটামিন বি কমপ্লেক্সের যে ডেরিভেটিভ গুলো, থায়ামিন, রিবোফ্লাভিন, নায়াসিন, কোএনজাইম এ, লাইপোইক অ্যাসিড, এগুলো এক্সাম্পল গুলো তোমরা সুন্দর মতো এবিসি তে দেয়া আছে, শর্ট নোট আসলে এক্সাম্পল গুলো লিখবে, আমি এখানে লিখি নাই। এরপর দেখো কোফ্যাক্টর, ভাইবাতে যখন জিজ্ঞেস করে তোমরা কোফ্যাক্টর আর কোএনজাইমটা গুলায় ফেলো বলার সময়, মনে রাখবা এনজাইমের সাথে কোএনজাইমের নামই মিল আছে, কিন্তু বেশিরভাগই ডিফারেন্স দেখছো, একটা প্রোটিন একটা নন প্রোটিন, আর একটা কলয়েড একটা ক্রিস্টালয়েড, তো এদের ডিফারেন্স গুলো এখানে চলে আসে। আর কোফ্যাক্টরটা হচ্ছে এনজাইমটা হচ্ছিল কি তোমার প্রোটিন, কোফ্যাক্টরও নন, কিন্তু কোএনজাইমের মতো নন প্রোটিন। কিন্তু কোএনজাইমটা কি ছিল? কোএনজাইমটা ছিল অর্গানিক, তাই না? এনজাইমের সাথে ওর একটাই মিল ছিল যে দুইজনই হচ্ছে অর্গানিক ছিল, কিন্তু কোফ্যাক্টরটা হচ্ছে ইনঅর্গানিক, মানে ইনঅর্গানিক, বুঝতেই পারছো, কোনো অর্গানিক থেকে আসছে না। যেমন ধরো কপার, জিঙ্ক, আয়রন, এগুলো থেকে আসছে। জিঙ্কটা দেখো কার কোফ্যাক্টর হিসেবে কাজ করে, এই কোফ্যাক্টর গুলো আমাদের এনজাইমের অ্যাক্টিভিটিটাকে এনহ্যান্স করে, ঠিক আছে। যেমন ধরো জিঙ্ক কার্বনিক অ্যানহাইড্রেস, কার্বক্সিপেপটাইডেস, এদের অ্যাক্টিভিটিটাকে বাড়ায়। তারপর ম্যাগনেসিয়াম হেক্সোকাইনেসের অ্যাক্টিভিটি বাড়ায়। এই যে এরকম অনেকগুলো এক্সাম্পল আছে, এই দুইটা এক্সাম্পলই মেইনলি জিজ্ঞাসা করে, বলতে পারলে টিচাররা খুশি হয়ে যায়, ডেফিনিশনটা এবং এক্সাম্পল। আচ্ছা, শর্ট নোট হিসেবে আইসো এনজাইমটা খুবই ইম্পর্টেন্ট, এবং ভাইবার জন্য এটাও একটা 3 স্টার কোয়েশ্চেন। কোএনজাইম কোফ্যাক্টরটা খুব, মানে দুই একজন পরপর জিজ্ঞেস করলো, আইসো এনজাইমটা খুব খুব কমনলি জিজ্ঞাসা করে। আইসো এনজাইম সহজ, তোমরা একটু আগে আইসোমার পড়েছো, আইসোটোপ পড়েছো, তাই না? আইসো মানে মিল থাকবে, কিসে মিল থাকবে দেখো, এই যে আমি বোল্ড করেছি এবং সাথে হাইলাইট করেছি, যেটা হচ্ছে the enzyme which are functionally same but structurally different, তার মানে ফাংশন সেম হবে। কি কি আছে দেখো আইসো এনজাইম, যে মেইনলি দুইটা তোমাদের জানতে হয়, সেটা হচ্ছে ক্রিয়েটিনিন কাইনেস আর একটা হচ্ছে তোমার ল্যাকটেট ডিহাইড্রোজেনেস। তো ক্রিয়েটিনিন কাইনেস থেকে কি কি জানতে হয়? এটার 3টা আইসো এনজাইম আছে ক্রিয়েটিনিন কাইনেস, CK1, CK2 আর CK3। আর ল্যাকটেট ডিহাইড্রোজেনেস
নাইট্রোজেনেসের আছে হচ্ছে 5টা, 8 1 2 3 5। এদের সাব ইউনিট গুলো জানতে হয় এবং এদের টিস্যু ডিস্ট্রিবিউশন, যেমন ধরো CK1 এর সাব ইউনিট হচ্ছে BB, B ফর ব্রেন। CK2 টাকে বলা হয় MB, ঠিক আছে। MB এটা হচ্ছে কনস্টিটিউয়েন্টটা হচ্ছে MRB। MB এম হচ্ছে মায়োকার্ডিয়াম। তার মানে CK-MB টা হচ্ছে, এটা কিন্তু ভাই খুব জিজ্ঞেস করবে। CK3 যেটা হচ্ছে MM, তার মানে এটা 4টা ইস থাকবে, LDH2 তে একটা করে ইস কমতে থাকবে, এভাবে করে মনে রাখবা। টিস্যু ডিস্ট্রিবিউশন এগুলো মেইনলি LDH1 টা RBC তে থাকে, এরকম ভাবে একটু টিস্যু ডিস্ট্রিবিউশন গুলো পড়ে ফেলো। এটা টিস্যু ডিস্ট্রিবিউশনটা ক্লিনিক্যালি লাগে, কিভাবে লাগে, যখন এই গুলা ইনজিউর হয়, যেমন যদি কোনো কারণে আমাদের হার্ট অ্যাটাক হয়, মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয়, তখন আমাদের এই CK-MB এনজাইমটা আমাদের শরীরে বেড়ে যায়, ঠিক আছে। এমনিতে নর্মালি এটা তো হার্টের টিস্যুর মধ্যে ছিল, কিন্তু এটা তখন ব্লাড এগুলো অনেক হাই রাইজ হয়, এটা দেখে এটাকে আমরা ডায়াগনোসিস করতে পারি। দেখো, তা বায়োকেমিস্ট্রি কিন্তু আমাদের ইন ফিউচার আমাদের ক্লিনিক লাগবে। হার্ট অ্যাটাকের পেশেন্টকে CK2 বা CK-MB এটা লাগে। তারপর কেউ স্ট্রোকের পেশেন্টকে CK-BB এটা বেড়ে যেতে পারে, ঠিক আছে, CK1 বেড়ে যেতে পারে। এভাবে একটু কোরিলেট করো, যারা ভালো নাম্বার পেতে চাও তাদের জন্য। আচ্ছা, এখন আমাদের লাস্ট টপিক, সেটা হচ্ছে প্লাজমা ফাংশনাল এনজাইম, প্লাজমা নন ফাংশনাল এনজাইম। ফাংশনাল এনজাইম মানে হচ্ছে যেই এনজাইমটা তোমার প্লাজমাতে ইউজুয়ালি ফাংশন করে, মানে নর্মালি আমরা এদের আমাদেরকে প্লাজমায় এদের আমরা হাই কনসেন্ট্রেশন এবং এদের সব কাজ লিভারে সিনথেসিস হয়। তোমার এক্সাম্পল যদি দিতে হয় তাহলে মেইনলি জিজ্ঞেস করবে। আর এটা হ্যাঁ, ফাংশনাল এনজাইমটা হচ্ছে প্লাজমাতে বেশি পরিমাণে থাকবে, এদের সব কাজ হচ্ছে প্লাজমাতে, আর এরা হচ্ছে মেইনলি লিভারে তৈরি হয়। যেমন ধরো বললাম থ্রোম্বিন, প্লাজমিন, লাইপোপ্রোটিন, লাইপেজ, এই এনজাইম গুলো হচ্ছে প্লাজমা ফাংশনাল এনজাইম। আর একটু আগে যেটা বললাম না, CK-MB, CK-MM মানে ক্রিয়েটিনিন কাইনেজ, ল্যাকটিক ডিহাইড্রোজিনেস, এগুলো হচ্ছে প্লাজমা নন ফাংশনাল এনজাইম, এরা প্লাজমায় থাকে না। এই যে বললাম না যে যেই টিস্যুতে বেশি, যে ডিস্ট্রিবিউশন পড়তে বললাম না তোমাদের, যে CK1 কোথায় থাকে, মানে ব্রেনে থাকে, তার মানে এরা ব্রেন টিস্যুতে থাকে, এরা প্লাজমাতে এক্সপোজ হয় না। যদি কোনো কারণে ওই টিস্যুটা ইনজিউরড হয়, তখনই কেবলমাত্র ওরা হচ্ছে তোমার এক্সপোজ হয়ে যাবে, তখন এরা প্লাজমার এদের কনসেন্ট্রেশনটা হাই হবে। তার মানে এইটা হচ্ছে ডায়াগনস্টিক পারপাসে আমাদের প্লাজমা নন ফাংশনাল এনজাইমটা ইউজ হয়। এইটা হচ্ছে ভাইবা কোশ্চেন, যে তোমাদের কোন এনজাইমটা হচ্ছে গিয়ে, আমার মনে হয় স্ক্রিন শেয়ারটা অফ হয়ে গেছে না, তো কোন এনজাইম, হ্যাঁ, কোন এনজাইমটা হচ্ছে আমাদের ডায়াগনস্টিক পারপাস ইউজ হয়, এটা হচ্ছে যারা একটু ভালো করো তাদের। প্লাজমা নন ফাংশনাল এনজাইমটা এটা হচ্ছে টিস্যুতে বেশি থাকে, যদি কোনো কারণে আমাদের হার্ট, যেমন মায়োকার্ডিয়াল ইনফেকশন হইলো, বা তখন আমার CK2 বা CK-MB টা বেড়ে যায়। তারপরে স্ট্রোক হইলে তখন প্লাজমাতে হচ্ছে গিয়ে CK1 টা বেড়ে যায়, বা CK-BB টা বেড়ে যায়, এটা একটা নাম হচ্ছে BB, তাই না? তো CK-BB বা CK1 বেড়ে যায়। তো নর্মালি এটা বেশি থাকে না, কিন্তু যখন এই টিস্যুগুলো ইনজিউরড হবে তখন প্লাজমা নন ফাংশনাল এনজাইম গুলো বেড়ে যাবে, আর এটা দেখে আমরা এদেরকে ডায়াগনোসিস করবো এই ডিজিজ গুলোকে, ঠিক আছে, যে আচ্ছা তার মানে আমার হার্টের সমস্যা হয়েছে, MI হয়েছে, স্ট্রোক হয়েছে। তো এই নন ফাংশনাল এনজাইম গুলোই তার মানে ইম্পর্টেন্ট, আমরা এদেরকে নিয়ে স্টাডি করবো, কারণ এদের রোল গুলো আমাদের জন্য দরকার। ঠিক আছে, আমি আজকে চেষ্টা করেছি অল্প সময়ের মধ্যে, কিন্তু তারপরও আসলে আমার নেটটা খুবই বাজে ছিল, যার কারণে তোমাদের কষ্ট হয়ে গেছে, ঠিক আছে, সরি। আর তোমাদের কোনো প্রশ্ন আছে? আপু সবগুলোই মোটামুটি বুঝেছি, কিন্তু একটু ওই যে নেটের কারণে একটু অসুবিধা হয়েছে আজকে। আচ্ছা, বুঝতে পেরেছি। আমি সো সরি, আমার আসলে নেটওয়ার্কটা খুবই খারাপ। আমি চেষ্টা করেছি ডেটা আপু, অন আপনার করার তো পরেও কেন জানি না কাজ করছিল না। জি আপু, আপনার তো হাতে নাই, ওটা তো আপু হতে পারে, অসুবিধা নাই আপু, অনেক সুন্দর পড়ান আপু আপু। আচ্ছা, থ্যাংক ইউ। আমার ক্লাসটা শেষ, তাহলে তোমরা সবাই ভালো থেকো। পড়ালেখা করতে করতে বোর হলে তোমরা এই প্রথম 5টা আয়াত পড়তে পারো, পড়লে দেখবা একটু ভালো লাগছে, সূরা আলাকের 5টা আয়াত। তো ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে ছিলা, তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আল্লাহ হাফেজ। জি আপু, আপনাকে আপু অনেক আসসালামু ধন্যবাদ।